সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আমার ঘরে বসে বই লিখছি, তাও ঠিকঠাক মতো বই লিখতে পারছি না। এই দুদিন হলো ব্যোমকেশের গায়ে বেশ জ্বর। বৌঠান তার বাবার বাড়ি গিয়েছে এই সপ্তাহখানেক হলো। আমি বৌঠানকে জানাতে চেয়েছিলাম ব্যোমকেশের গায়ে জ্বর, কিন্তু ব্যোমকেশ আমাকে বারণ করে দিয়েছে। ও আমায় বলেছে, অজিত, আমার গায়ে যে জ্বর সেটা সত্যবতীকে জানানোর দরকার নেই। আমার জ্বর এমনিতেই কমে যাবে। সত্যবতীকে জানালে ও খামোখা আমাকে নিয়ে চিন্তা করবে, কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবে না, আর আমি সেটা চাই না। বুঝলে অজিত? বুঝলাম। বাড়িতে আমি আর ব্যোমকেশ একা রয়েছি। বৌঠান খোকাকে নিয়ে তার বাবার বাড়ি গিয়েছে, তাই আমার উপরেই ব্যোমকেশের দেখাশোনার দায়িত্ব এসে পড়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে ব্যোমকেশের জ্বর কমছেই না, উল্টে বেড়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ব্যোমকেশকে। ডাক্তার ব্যোমকেশকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ানোর পর যখন দেখলাম ব্যোমকেশের জ্বর কমছে না, তখন ব্যোমকেশের বারণ উপেক্ষা করে বৌঠানকে টেলিফোন করতে বাধ্য হলাম। আমি বৌঠানকে বললাম, বৌঠান, তোমরা ফিরবে কবে? এই তো ঠাকুরপো, 2-3 দিন পরেই ফিরবো। ঠাকুরপো, তোমার কণ্ঠস্বর এরকম লাগছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে? বৌঠান, ব্যোমকেশের গায়ে ভীষণ জ্বর, কিছুতেই জ্বর কমছে না। সে কি, ডাক্তার দেখাওনি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। তোমরা তাড়াতাড়ি চলে এসো। তা ওর জ্বর কবে থেকে ঠাকুরপো? এই তো এই 10 দিন হলো ব্যোমকেশের গায়ে জ্বর। 10 দিন ধরে ওর গায়ে জ্বর, আর এখন তুমি আমাকে জানাচ্ছ ঠাকুরপো? আগে কেন জানাওনি আমাকে? আহা, ব্যোমকেশই তো আমাকে বারণ করেছিল। ব্যোমকেশ ভেবেছিল এমনিতেই জ্বর কমে যাবে, আর তোমাকে জানালে তুমি চিন্তা করবে, তাই আর তোমাকে জানাইনি। আমি ছেলেকে নিয়ে আজকে বিকেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠাকুরপো। আজকের রাতটা তুমি ওর পাশে থাকো, আমি কাল সকালের মধ্যেই পৌঁছে যাব। রাতে আমার আর ঘুম এলো না। পুরো রাতটাই কেটে গেল ব্যোমকেশের সেবা করতে করতে। খুব সকালবেলা চোখ দুটো লেগে গিয়েছিল আমার। হুঁশ ফিরল বৌঠানের ডাকে। আমি ঘুম থেকে উঠে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই ব্যোমকেশের ছেলে ভিতরে ঢুকে ব্যোমকেশের ঘরে চলে গেল। আমি তার পিছন পিছন ব্যোমকেশের ঘরের দিকে গেলাম। সে এখন ক্লাস 7-এ পড়ে। ভালোই কথা শিখেছে আমাদের সেই ছোট্ট ছেলে। পড়াশোনায় যেমন পটু, তেমনই দুষ্টুমিতেও। সে ব্যোমকেশের কাছে গিয়েই বলে উঠল, তোমার শরীর এখন কেমন আছে বাবা? তুমি জানো, তোমায় নিয়ে আমি আর মা অনেক চিন্তায় ছিলাম। হ্যাঁ রে বাবা, আমার শরীর এখন বেশ ভালোই আছে। আচ্ছা, তুমি দাদু দিদার কাছে গিয়ে দুষ্টুমি করনি তো? ভালো ছেলে হয়ে থেকেছো তো? না বাবা, আমি দাদু দিদার কাছে গিয়ে কোনো দুষ্টুমি করিনি, ভালো ছেলে হয়ে থেকেছি। তুমি আমাকে যাওয়ার সময় বলেছিলে না, যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে। সত্য, তুমি ছেলের দিকে একটু খেয়াল রেখো। আমি কি আর তোমার কথা ফেলতে পারি বাবা? এমন সময় বৌঠানকে দেখলাম ব্যোমকেশের ঘরের দিকে আসতে। বৌঠান ব্যোমকেশের কাছে এসে বলল, আমি কয়দিন বাড়িতে ছিলাম না, আর তুমি জ্বর বাঁধিয়ে বসলে। আমি না থাকলে তোমার আর ঠাকুরপোর কি হবে কে জানে। আমার দিকে তাকিয়ে বৌঠান আমাকে বলল, তা ঠাকুরপো, আমি যতদিন ছিলাম না ততদিন তোমরা ঠিকঠাক মতো রেঁধে খেতে পেরেছো তো? ওই আর কি বৌঠান, আমি যতটুকু পেরেছি করেছি। ব্যোমকেশ আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বারণ করেছি। এখন তুমি যখন চলে এসেছো, আমার আর কোনো চিন্তা নেই। এখন তুমি তোমার স্বামীকে সামলাও। আমি যাই, আমার বইটা সম্পূর্ণ করে গিয়ে, অনেক লেখা বাকি রয়ে গেছে। আমি গেলাম। আমি আমার ঘরের দিকেই যাচ্ছিলাম, এমন সময় ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলে উঠল, তা অজিত, আর কতদিন বই লিখে যাবে? হ্যাঁ, এবার তো বিয়েটা সেরে ফেলো।
তোমার চিরকুমার জীবন আমার আর ভালো লাগে না। আমাকেও ঠাকুরপো হওয়ার সুযোগ করে দাও এবারে। কি বলো সত্য? আমি ব্যোমকেশের কথার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। বৌঠান আসার কিছুদিনের মধ্যেই ব্যোমকেশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি একটু অবাকই হলাম, যেখানে আমি শত চেষ্টা করেও ব্যোমকেশকে সুস্থ করতে পারলাম না, বৌঠান আসার পর ব্যোমকেশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। ব্যোমকেশ শুনলে আমায় হয়তো বলতো, বিয়ে তো করনি অজিত, বিয়ে করলে ঠিক বুঝতে পারতে। চোখের পলকেই কেটে গেল কয়েকটা দিন। আমি দিন রাত পরিশ্রম করে আমার অসম্পূর্ণ বইটা সম্পূর্ণ করেছি। বইটা লিখেছিলাম ব্যোমকেশকে নিয়েই। ব্যোমকেশের একটি জটিল কেস নিয়েই এই বইটি। অল্প কিছুদিনের মধ্যেই বইটা পাবলিশ করব। আমার হাতে এখন বিশেষ কোনো কাজ নেই। ব্যোমকেশের কাছেও এখন তেমন কোনো কেস আসছে না। তাই বলা যেতে পারে আমি আর ব্যোমকেশ অলসতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কিন্তু এই অলসতা বেশি দিন স্থায়ী হলো না। ব্যোমকেশ এমন একটা কেস পেল, তাতে করে আমাকে আর ব্যোমকেশকে ওপার বাংলায় যেতে হলো। ঘটনাটা একটু খুলেই বলছি। সেদিন ছিল শুক্রবার। খুব সকালে আমার আর ব্যোমকেশের ঘুম ভেঙে গেল। বৌঠান আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এলো। আমি আর ব্যোমকেশ বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় শুনতে পেলাম গাড়ির শব্দ। বাইরে তাকিয়ে দেখি একটি সাদা গাড়ি আমাদের বাড়ির ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর দেখলাম গাড়ির ভিতর থেকে একজন পুলিশ ইন্সপেক্টর নামলো, কিন্তু তাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না। ব্যোমকেশ আমাকে বলল, এখনো বুঝতে পারছো না অজিত? উনি ওপার বাংলা থেকে এসেছেন, ওনার নাম জামাল আহমেদ। উনি ওপার বাংলার ঢাকা মহানগর থেকে এসেছেন। যাও অজিত, দরজাটা খুলে দাও। ভদ্রলোকটির ইউনিফর্মের দিকে তাকালাম আমি। দেখলাম ইউনিফর্মের বাম দিকে ছোট্ট করে জামাল আহমেদ লেখা, আর লোকটির হাতে কিছু কাগজপত্র রয়েছে। সেই কাগজপত্রগুলোর মধ্যে একটা কাগজে ঢাকা মহানগর লেখা রয়েছে। আমি নিচে গিয়ে দরজা খুলে দিলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বললেন, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কি বাড়িতে আছেন? হ্যাঁ, ব্যোমকেশ বাড়িতেই আছে, আপনি ভিতরে আসুন। লোকটি ভিতরে ঢুকলো। আমি লোকটিকে সোফায় বসতে বললাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ এলো। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে ব্যোমকেশ বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সালাম আলাইকুম, আমি জামাল আহমেদ। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি পারবেন আমাকে বিপদ থেকে রক্ষা করতে। আচ্ছা আচ্ছা, আগে আপনি এখানে আরাম করে বসুন। এই নিন, জলটা খান। লোকটি এক টানে গ্লাসের পুরো জলটা শেষ করে দিলেন। ব্যোমকেশ আবার বলল, আপনি একটু শান্ত হন। আমাকে প্রথমে আপনার বিপদটা খুলে বলুন। কি বিপদে পড়েছেন আপনি? আগে আমি পুলিশে চাকরি করছি বছর 2 হলো, কিন্তু আমি এই 2 বছরে একটা কেসও সমাধান করতে পারিনি। তাই আমার প্রমোশনও হয়নি একদিন। উপর মহলের কাছ থেকে প্রায়ই আমাকে এই নিয়ে কথা শুনতে হয়। আমাকে শেষবারের জন্য উপর মহল বিশ্বাস করে একটা কেস দিয়েছে। এই কেসটাই নাকি আমার শেষ সুযোগ। এই কেসটা সমাধান করতে পারলে আমার প্রমোশন হবে, আর আর না করতে পারলে আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। জামালবাবু, আপনি কিন্তু কিছুই খুলে বলছেন না। কি কেস পেয়েছেন আপনি? আমাকে সবটা খুলে বলুন, তা না হলে তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বলছি ব্যোমকেশবাবু, বলছি। ঢাকা শহরে একের পর এক খুন হচ্ছে, আর খুনগুলো অদ্ভুতভাবে হচ্ছে। একের পর এক নবদম্পতির মৃতদেহ পাওয়া যাচ্ছে ফুলশয্যার রাতে। তো এই কেসটাই আমাকে দেওয়া হয়েছে। আমি আমার রুমে বসে কিছু কাগজপত্র দেখছিলাম, এমন সময় টেলিফোনে কনস্টেবল হারুন আমাকে ফোন করে। হারুন আমায় জানায়, স্যার, আজকেও নবদম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে। আপনি তাড়াতাড়ি উত্তরের 8 নম্বর রাস্তার 6 নম্বর বাড়িতে চলে আসুন। আমি হারুনের কথা মতো ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাপ ফুল। বিছানার চাদর কুঁকড়ে আসে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাপড় চোপড়। আর বিছানার আকর্ষণীয় বিষয়টি হলো
বিছানার উপর নবদম্পতির দেহ দুটো। দূর থেকে বোঝা যাচ্ছে ওরা দুজন ঘুমিয়ে আছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে ওদের ঘুম আর ভাঙার নয়। ব্যোমকেশবাবু, আমি প্রথমে ভেবেছিলাম কোনো শত্রু ওদের খুন করে চলে গিয়েছে। আমি এও ভেবেছিলাম ওদের মধ্যে কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না বোধহয়, অপর একজনকে খুন করে নিজে আত্মহত্যা করে। এটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু প্যাচটা তখনই লাগে যখন আমি জানতে পারি ওরা প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। তখন পুরো কেসটাই পাল্টে যায়। আমি আর হারুন দাঁড়িয়েছিলাম বিছানার সামনে, মাথার উপর ফ্যান ঘুরছিল, তাও আমি ঘেমে যাচ্ছিলাম। বাকি পুলিশ অফিসাররা ঘরের ভেতর থেকে খুনের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এক জায়গায় রাখছিল। কেউ আঙুলের ছাপ পেয়েছিল, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতে হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। আমি ভেবেছিলাম কেসটা কি হতে পারে। আমি ভাবছিলাম যারা মারা গেছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ খুশি ছিলেন না, তাই কোনো এক ফাঁকে ওদের দুজনকেই মেরে পালিয়ে যায় খুনি। আরও একবার ভালো করে দেখার পর পরিবারের সাথে কথা বলে বেরিয়ে যাই ঘর থেকে। ঘন্টা খানেক পরে সোজা থানায় গিয়ে ভাবতে বসে যাই আমি, কারণ ঘটনাস্থানে আমি যা যা পেয়েছি তার মধ্যে খুনিকে ধরার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। যা যা পাওয়া গিয়েছে সবই দম্পতির জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলোর রিপোর্টও চলে এসছে। নবদম্পতির পরিবারের হাতের ছাপ। জামালবাবু, আপনার কি মনে হয় বাইরের কেউ কি ঢুকেছিল বাড়িতে? না ব্যোমকেশবাবু, আমার তা মনে হয় না, কারণ বাইরের কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। বুঝলাম। লাশ দুটো শরীরে কোনো আঘাতের ছাপ কি খুঁজে পেয়েছেন? না ব্যোমকেশবাবু, লাশ দুটো শরীরে কোনো আঘাতের ছাপ আমরা খুঁজে পাইনি। এর মানে হতে পারে যে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। বিষ প্রয়োগ করলে তো মুখ নীল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটাও তো হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথেই খুন করেছে। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টটা কি আপনার কাছে আছে জামালবাবু? হ্যাঁ আছে, এই নিন, এই যে এইটা। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর স্তব্ধ হয়ে যায় ব্যোমকেশ, কারণ সেই নবদম্পতির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়, ঠিক 2 থেকে 3টের মধ্যে মারা গেছে ওরা। কিছু একটা জিনিস দেখে ভয় পেয়ে ওদের মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে। লোকটি ব্যোমকেশকে বললেন, রিপোর্টটা দেখে আমিও আপনার মতো অবাক হয়ে গিয়েছিলাম ব্যোমকেশবাবু। ওরা যে ঘরে ছিল সেই ঘরের জানলা দরজা সব বন্ধই ছিল। কেউ এসে ওদের ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখন। ঠিক ওই সময় খবর পাই ঢাকার মিরপুরের একটা বাড়িতে নাকি আরও এক নবদম্পতির লাশ পাওয়া গিয়েছে। ঠিক এই রকমভাবে খুনটা করা হয়েছে ওদেরকেও। হার্ট অ্যাটাকের শিকার। রাত 2 থেকে 3টের মধ্যে মারা গেছে ওরা দুজন। একটা কেসই সমাধান হয়নি, এর মধ্যে আরও 2 খুন। আমার কি অবস্থা হয়েছিল বুঝতেই পারছেন। কি বলি ব্যোমকেশবাবু, এই খুনেরও কোনো প্রমাণ আমি পাইনি। আর এই 4 জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্কও নেই, একেবারে আলাদা ছিল ওরা। কিন্তু যে বা যারা খুন করেছে তাদের মোটিভ কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। এই একটা কারণেই আমরা কেসটা নিয়ে এগোতেও পারছি না। আর যারা খুন হয়েছে তারা বড়লোক ঘরের সন্তান ছিল সব। আমি তো আমার চাকরিটা নিয়ে চিন্তায় আছি মশাই। যে কোনো সময় আমার চাকরিটা চলে যেতে পারে। এমন সময় হারুন আমায় বলে, খুনগুলো যে হচ্ছে সব বড় লোক ঘরের, আর একটা বিশেষ দিন ধরেই খুনগুলো হচ্ছে। হ্যাঁ হারুন, তুমি ঠিকই বলেছ। মানুষের জীবনে বিয়ের রাতটাই গুরুত্বপূর্ণ রাত, আর খুনি সেই রাতটাই বেছে নিয়েছে। এই একটাই সূত্র আমাদের কাছে আছে। স্যার,
আমাদের এখানে যা সিস্টেম তাতে অনেকেই ভুল করে, খুনি কোনো না কোনো সূত্র রেখেই গেছে, আমাদের হয়তো চোখে পড়েনি। আমাদের আবার ভালো করে ঘটনাস্থানগুলো দেখে আসা দরকার স্যার। একদম ঠিক বলেছো হারুন, এখনই গাড়ি বের করো। ঠিক আছে স্যার। এই বলে হারুন গাড়ি বের করার জন্য বাইরে চলে গেল। আমি আর হারুন দাঁড়িয়েছিলাম খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছিল ঘরটা। আমি পুরো ঘরটা ভালো করে দেখে যাচ্ছিলাম। খুব গরম লাগছিল আমার, তাই হারুনকে বললাম, হারুন ফ্যানটা ছাড়ো তো, খুব গরম লাগছে। হারুন ফ্যান ছাড়লো, আর ফ্যান ছাড়তেই একটা কাগজ উড়ে পড়লো আমার পায়ের সামনে। কাগজটা তুলে আমি খুলে দেখতে লাগলাম, কিন্তু কাগজটায় তেমন কিছুই ছিল না। আমরা আবার গাড়িতে করে মিরপুরের বাড়িটায় ফেরত যাই। ওখানে গিয়েও একটা কাগজ পাই, কিন্তু ওই কাগজটাতেও কিছু লেখা ছিল না। অবশেষে আমরা থানায় চলে আসি। চিন্তায় চিন্তায় আমার প্রেশার বেড়ে গিয়েছিল। হারুন আমার মাথায় অনবরত ঠান্ডা জল ঢেলে যাচ্ছিল। ঠিক তখন হারুন আপনার কথা আমায় জানায়। হারুন আমায় বলে, আপনি একবার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সাথে দেখা করুন, একমাত্র তিনিই পারেন এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। তাই আমি আর দেরি না করে একেবারে আপনার কাছে চলে এলাম। আপনি তাহলে এই 4টে খুনের সমাধান করতে আমার কাছে এসেছেন, তাই তো জামালবাবু? হ্যাঁ ব্যোমকেশ বাবু, একমাত্র আপনি খুনগুলোর রহস্য সমাধান করতে পারবেন। আর কারোর উপর আমি এই মুহূর্তে ভরসা করতে পারছি না। লোকটি ব্যোমকেশের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললেন, এটা আপনি রাখুন, এটা আপনার সাম্মানিক। ব্যোমকেশ টাকাটা লোকটির হাতে দিয়ে বলল, এই টাকাটা আপনি আপাতত আপনার কাছেই রেখে দিন। আমি না হয় কেসটা সমাধান করার পরই টাকাটা নেব। আর তাছাড়া আমার মনে হচ্ছে কেসটা আমি সমাধান নাও করতে পারি, কারণ কেসটা অনেক জটিল। 4 জন দম্পতির খুন হয়েছে, তাও আবার একই রকমভাবে। আমাকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, এই কেসটা নিয়ে আমাকে অনেক মাথা খাটাতে হবে অজিত, বুঝেছ? অনেকদিন পর মনে হচ্ছে মনের মতন একটা কেস পেয়েছি। জামালবাবু, আপনি এবার নিশ্চিন্তে যেতে পারেন। আমি কালকের মধ্যেই ঢাকা পৌঁছে যাব। লোকটি ব্যোমকেশকে বিদায় জানিয়ে গাড়িতে করে চলে গেল। লোকটি চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, তুমি তাহলে কেসটা নিচ্ছ ব্যোমকেশ? হ্যাঁ অজিত, আমি কেসটা নিচ্ছি। এরকম কেস আমি আগে কোনো সময়ই পাইনি। কেসটার মধ্যে নতুনত্ব আছে, বুঝেছো অজিত? আড়াল থেকে বৌঠান সব কিছুই শুনছিল। আমাদের কথা শেষ হতেই বৌঠান ব্যোমকেশের কাছে এসে বলল, ঢাকা যাচ্ছ? যাও, আমার জন্য ঢাকাই শাড়ি কিনতে ভুলো না যেন। ব্যোমকেশ বৌঠানের দিকে তাকিয়ে বলল, ঢাকাতে গিয়ে প্রথমে আমি তোমার জন্য শাড়ি কিনে নেব। আর আমি যদি ভুলেও যাই, অজিত তো আছে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বরং তোমার ঠাকুরপো আর আমার জন্য 2 কাপ চা নিয়ে এসো। বৌঠান হাসি মুখে ভিতরের ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই বৌঠান আমাদের জন্য গরম গরম চা নিয়ে এলো। ব্যোমকেশ চা খেতে খেতে আমায় বলল, আজকে বিকেলে তোমাকে সাথে নিয়ে একটু দোকানে যাব। বেশ কিছু কাপড় চোপড় কিনবো, আর কিছু নকল গোঁফ আর দাড়িও কিনবো। ছদ্মবেশ নিতে হবে, বুঝেছো অজিত? বিকেলে ব্যোমকেশ আমাকে নিয়ে দোকানে গেল। বেশ কিছু জামা কাপড় কিনলো আর কিছু নকল গোঁফ দাড়ি। ব্যোমকেশ একটা ঘরের ভিতর ঢুকলো, মানে ট্রায়াল রুম। যখন বের হলো তখন ব্যোমকেশকে চিনতেই পারছিলাম না। আমার মনে হলো আমার সামনে ব্যোমকেশ নয়, অন্য কেউ দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, কি অজিত, আমাকে চিনতে পারছো? না ব্যোমকেশ, আমি তোমাকে চিনতে পারছি না। আমার মনে হচ্ছে আমার সাথে অন্য কেউ কথা বলছে। আওয়াজ দেখে চমকে গেছো নিশ্চয়ই। আর বলতে, অবশ্যই আমি চমকে গেছি। আমায় দেখে তাহলে জামালবাবুও চমকে যাবে, বলো। ব্যোমকেশ, তুমি আসলে কি করতে চাইছো বলো তো? কিছুই না অজিত, ঢাকায় যাই, তারপরই নয় দেখতে পাবে। পরের দিন সকালে আমি আর ব্যোমকেশ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে করে ঢাকা আসতে আমাদের বেশি সময় লাগলো না। 40 মিনিটের মধ্যেই ঢাকাতে চলে এলাম আমরা।
জামাল আহমেদের সামনে বসে আছেন দুজন বুড়ো মানুষ। তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তার এখন কারো সাথেই কথা বলতে ইচ্ছে হয় না। তিনি এই দুজন বুড়ো মানুষের উপর বিরক্ত হচ্ছেন। শুধু ব্যোমকেশের কথায় জামালবাবু বসে আছেন তাদের সামনে। ব্যোমকেশ জামাল আহমেদকে বলেছিল যে দুজন বুড়ো মানুষ তার সাথে দেখা করতে আসবে, তাদের যেন বিনা বাধায় ভিতরে ঢুকতে দেওয়া হয়। এই কারণেই জামাল আহমেদ তাদের খক খক করে কাশির শব্দকে সহ্য করে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরেই সমস্ত বিরক্তি দূর হয়ে গিয়ে জামাল আহমেদের পুরো মনোযোগ চলে যায় বুড়ো লোক দুটোর উপর। কারণ সেই বুড়ো লোক দুটো তাদের নকল গোঁফদাড়ি খুলে ফেলেছেন। বুড়ো লোক দুটো আর কেউ নয়, ব্যোমকেশ আর আমি। জামাল আহমেদ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। তিনি ব্যোমকেশকে দেখে বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা এভাবে আসবেন আমি ভাবিনি। ব্যোমকেশ বাবু, আমি মনে হয় পাগল হয়ে যাব, কারণ আরও দুটো খুন হয়েছে। এই নিয়ে 6টা খুন হয়ে গেল। এই দুটো খুনও কি আগের খুনগুলোর মতোই হয়েছে? হ্যাঁ, একই রকমভাবে খুন দুটো হয়েছে। আমাদের বড় বাবুর মেয়ে আর জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতে। আমি হারুনের সাথে চলে যাই জায়গাটা পরিদর্শন করতে। খুনের ধরন আর বাকি সব কিছু একই ছিল, কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল। সেটা হলো কোনো ফ্যান ছিল না সেই ঘরে। ওই ঘরে কি কোনো কাগজ পেয়েছেন আপনি? না ব্যোমকেশ বাবু, আমরা কোনো কাগজ পাইনি। জামালবাবু, আমার মনে হয় শেষ দুটো যে খুন হয়েছে, ওই দুটো খুনের খুনি আর আগের 4টে খুনের খুনি এক নয়। আগের 4 জনের খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই দুটো খুন করেছে তার নিজের স্বার্থচারিত করার জন্য। জামালবাবু, আমাকে 2 দিন সময় দিন, আমি সেই খুনিকে বের করেই বাকি 4টে খুনের খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দেব। শুধু এইটুকু বলেই ব্যোমকেশ আমাকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ব্যোমকেশের এখন উদ্দেশ্য হলো সেই বাড়ি খুঁজে বের করা যেখানে খুন হয়েছে সেই 2 দম্পতি। ব্যোমকেশ বুড়ো মানুষের ছদ্মবেশ থেকে বের হয়ে আসল রূপে ফিরে এসেছে। আমায় ব্যোমকেশ বলল, চলো অজিত, বড়বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি কোনো কথা না বলেই ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়লাম। বিশাল বড় বাড়ি। গেটের সামনে থাকা দারোয়ান ব্যোমকেশকে কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজুরির পর বাড়ির মালিক আর ভিকটিমের বাবা পুলিশ ইন্সপেক্টর আমজাদ খান নিচে আসলেন। তিনি সামনে আসার পর শুরু হয়ে গেল ব্যোমকেশের অভিনয়। ব্যোমকেশ করুণ সুরে বলতে শুরু করলো, কাকু, আপনি আমায় চিনতে পারছেন? আমি রহমত মিয়া, ইকবালের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথেই পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার টেলিফোনেও কথা হয়েছে। ইকবালের বিয়েতে আমি আসতে পারিনি, আমায় মাফ করবেন। ফ্লাইট মিস করেছিলাম, সেজন্যই আজকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ইকবাল হচ্ছে আমজাদ খানের ছেলে। আমজাদ খানের এক ছেলে এক মেয়ে। মেয়ের এরকম মৃত্যুতে আমজাদ খান পুরো ভেঙে পড়েছেন। ব্যোমকেশকে আমজাদ খান বললেন, এসো, ভিতরে এসো। ওকে তো ঠিক চিনতে পারলাম না। ওকে রহমত? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আমজাদ খান। ব্যোমকেশ বলল, ও হচ্ছে আমার বন্ধু ফয়সাল। ও আর আমি একসাথেই আমেরিকাতে থাকি। আমি আর ব্যোমকেশ ভিতরে ঢুকলাম। আমজাদ খান ব্যোমকেশকে তার মেয়ের কথা বললেন। ব্যোমকেশ কঠিন স্বরে বলল, কাকু, আমি কথা দিচ্ছি, যে বা যারা আপনার মেয়েকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই শাস্তি দেব। কথাটা বলার পর ব্যোমকেশ বাড়ির সবার দিকে তাকালো, তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার ব্যোমকেশ বুঝে গেছে। খুনি এই বাড়িতেই আছে। আমজাদ খানের যৌথ পরিবার। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে আমজাদ খানের মেয়েকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ব্যোমকেশ অভিনয় শুরু করল। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান ব্যোমকেশকে বাড়িতে থাকবার ব্যবস্থা করে দিয়েছে। ব্যোমকেশ মনে মনে এটাই চেয়েছিল। এখন ব্যোমকেশ 2টো টোপ ফেলবে, তারপর খুনি নিজে থেকেই ব্যোমকেশের কাছে ধরা দেবে। আমজাদ খানের পরিবারের সদস্যদের সংখ্যা সব মিলিয়ে এখন 9 জন। আমজাদ খান, তার মেয়ে শেফালি খান আর তার ছোট বোন আঁখি, আমজাদ খানের ছোট ভাই হাসেম খান,
তার স্ত্রী রহিমা খাতুন এবং তার 2 ছেলে রাজু আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের দাদু রয়েছেন। তার বয়স 90 বছরের বেশি, ঠিকমতো হাঁটতেও পারেন না তিনি। আর আমজাদ খানের ছেলে ইকবাল। ব্যোমকেশ এক এক করে পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। প্রথমে কথা বলে আমজাদ খানের স্ত্রী রহিমা খাতুনের সাথে। ব্যোমকেশের কথাগুলোর ধরন অনেকটা এই রকম ছিল। আপনার মেয়ের বিয়ের দিনে কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা আপনার মেয়ে বা তার জামাইয়ের ভিতর কোনো অস্বাভাবিক বিষয়? আর একটা কথা, যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন, আর পরিবারের বাকি সদস্যরা কে কোথায় ছিল? রহিমা খাতুন শান্ত গলায় বললেন, আমি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। আর আমার মেয়ে পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, হাসি খুশি থাকারই কথা। আর জামাই বাবাজিও স্বাভাবিক ছিল। খুনের সময় আমার মেয়ে জামাই বাবাজির সাথে শুয়েছিল। আর বাকি সদস্যরা কে কোথায় ছিল তা আমি জানি না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করলো আমজাদ খানের ছোট ভাই হাসেম খান। সে বাইরের কারো কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমজাদ খানের ছোট বোন আবার সবার থেকে উল্টো। সে কান্নায় এতটাই ভেঙে পড়ল যে ভালো মতো কিছুই বলতে পারল না। এরকম করেই একদিন চলে যায়। সেদিন ব্যোমকেশ বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আপনারা জেনে অবাক হবেন যে আমজাদ খানের মেয়ে আর জামাইয়ের খুনি এই বাড়িতেই আছে। আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানার পাশে রাখা বাক্সের ভিতর খুনির নাম আর তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না কে খুনি। একজন আমাকে খুনির বিষয়ে সব খবর বাক্সে ভরে আমাকে দিয়েছে। আমি এখনো বাক্সটি খুলিনি। কাল দুপুরেই বাক্সটি আমি খুলব। এটুকু বলেই ব্যোমকেশ সেখান থেকে চলে যায়। ব্যোমকেশ চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। সেদিন আমি রাত জেগে গল্প লিখছিলাম। টান টান উত্তেজনার একটা সিন চলছে। আমি যেন সেই সিনের মধ্যেই ঢুকে গিয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনেই সব কিছু ঘটছে। হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই, খট করে একটা শব্দ। ব্যোমকেশ পাশেই শুয়েছিল। আমি ব্যোমকেশকে বলি, ব্যোমকেশ, ঘরে মনে হয় কেউ ঢুকেছে। একটা শব্দ শুনলাম মনে হলো। ব্যোমকেশ আমার কথা শুনে লাফিয়ে উঠল। আমায় বলল, কই অজিত, কাউকেই তো দেখতে পারছি না। তুমি ভুল শুনেছ। না ব্যোমকেশ, আমি ঠিকই শুনেছি। ওই দেখো, কার যেন একটা ছায়া পড়ছে। ব্যোমকেশ ছায়াটা দেখল। ছায়াটা দেখা মাত্রই ব্যোমকেশের মুখে হাসি ফুটে উঠল। ব্যোমকেশ আমায় বলল, অজিত, কাজ হয়েছে। আমার টোপে কাজ হয়েছে অজিত। মাছ আমার টোপ গিলেছে। আমি ব্যোমকেশের কথা কিছুই বুঝতে পারলাম না। ও ধীরে ধীরে ছায়ামূর্তিটার দিকে যেতে লাগলো। ছায়ামূর্তিটা ব্যোমকেশের উপস্থিতি টের পেয়েই দৌড়তে শুরু করলো। ব্যোমকেশও এক মুহূর্ত দেরি না করে ছায়ামূর্তিটার পিছনে দৌড়তে শুরু করলো। দৌড়নোর এক পর্যায়ে ব্যোমকেশ একটা লাঠি তুলে নিয়ে ছুঁড়ে মারল ছায়ামূর্তিটার পা লক্ষ্য করে। ছায়ামূর্তিটা মাটিতে লুটিয়ে পড়ল। ব্যোমকেশ ছায়ামূর্তিটার কাছে গিয়ে বলল, তোমার খেল খতম। শেষ পর্যন্ত আমার টোপ গিলতেই হলো। এখন তো পালানোর আর উপায় নেই। মুখটা এবার দেখাও। দুপুর ঠিক 1টা বাজে। বসার ঘরে পরিবারের সমস্ত সদস্যরা দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ব্যোমকেশ। ব্যোমকেশের হাতে একটা বাক্স। সবার দৃষ্টি সেদিকেই। ব্যোমকেশ একবার সবার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর হাসতে হাসতে সবাইকে উদ্দেশ্য করে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার টোপের সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যিই অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গেল। আমজাদ খানের মেয়ের খুনি কে জানার জন্য সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে। ব্যোমকেশ আমজাদ খানের দিকে ফিরে প্রশ্ন করল, কাকু, আপনি যাদের সাথে এতদিন আছেন তারা প্রত্যেকেই আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, আর আপনি এখনো বুঝতেই পারছেন না?
আমজাদ খানকে বলার সুযোগ না দিয়ে ব্যোমকেশ আমজাদ খানের ছোট ভাই হাসেম খানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি মুখ খুলবেন হাসেম সাহেব, নাকি আমি আপনার হয়ে মুখ খুলব? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমিই বলছি। যদি কোনো জায়গায় ভুল হয় ধরিয়ে দেবেন, কেমন? কাকু, হাসেম সাহেব আপনার ভাইয়ের নামে কলঙ্ক দেয়। আপনার ভাইকে আপনি চেয়েছিলেন পুলিশের চাকরি দিতে, কিন্তু শত চেষ্টা করেও আপনি আপনার ভাইকে পুলিশের চাকরিতে ঢুকে দিতে পারলেন না। আপনি পুলিশের পাশাপাশি একটা ব্যবসা করতেন, আপনি আপনার ভাইকে সেই ব্যবসায় ঢুকিয়ে দেন। আপনার ভাই আপনার ব্যবসা সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা গায়েব করে দিয়েছে সেই হিসাব আপনি নিজেও জানেন না। যখন আপনার মেয়ের বিয়ে ঠিক হয় তখন আপনি আপনার মেয়েকে আপনার ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দেন। আপনি ভেবেছিলেন মেয়ের বিয়ের পর মেয়ে আর জামাইকে আপনার ব্যবসা বুঝিয়ে দেবেন, তাতে ওরা ভালো মতো সংসার করতে পারে। তখন মাথায় আকাশ ভেঙে পড়ে হাসেম খানের, কারণ আপনার মেয়ে আর জামাই ব্যবসায় আসলে হাসেম খানের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর আরেক দিকে তার ছেলেরাও কিছুই পাবে না। সারা জীবন আপনার মেয়ে আর জামাইয়ের উপর ভরসা করে দিন কাটাবে, আর সেটা হাসেম খান সহ্য করতে পারতেন না। আর সেই কারণেই হাসেম খান ঠিক করে আপনার মেয়েকে শেষ করে দেবে। কিন্তু সেই রকম ভালো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিলেন না। আর ঠিক সেই সময় ঢাকা শহরে একের পর এক নবদম্পতির খুন হয়। 4টে খুন হয় ওই একই রকম ভাবে। খুনের খবর ছড়িয়ে পড়ে পুরো ঢাকা শহরে। হাসেম খানের মুখে হাসি ফুটে ওঠে। 4টে খুনের ধারণা নিয়ে হাসেম খান সব প্ল্যান সাজায়। ব্যোমকেশের কথা শেষ হতেই হাসেম খান চিৎকার দিয়ে বললেন, হ্যাঁ, আমি সব প্ল্যান করেছি, খুন আমিই করেছি, আমাকে আমাকে জেলে দাও ভাই। ব্যোমকেশ এবার মুচকি হেসে বলল, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলিনি খুন আপনি করেছেন। কাকে বাঁচাতে চাইছেন হাসেম সাহেব? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। ব্যোমকেশ এবার আমজাদ খানের বোন আঁখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সবকিছুই শেষ হয়ে গেল তো। অবশ্য তোমারই দোষ কোথায় বলো? সেখানে নিজের ভাইয়ের মেয়ে নেশার ঘোরে তোমাকে তার বন্ধুদের সাথে বিলিয়ে দিতেও আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? আর সেই বন্ধুদের মাঝে তোমার ভাইয়ের মেয়ের জামাইও ছিল। তুমি জানতে তোমার ভাইয়ের মেয়ের জামাইয়ের চরিত্র ভালো ছিল না, তার আরও অনেকজনের সাথেই সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ তুমি পেয়ে যাও যে দুজনকে একসাথে শেষ করে নিজে সপরিবারে সকলকে বাঁচানোর। তখন তুমি নবদম্পতির খুনের কথা জানতে পারো, তখন তুমি খুনের প্ল্যান সাজিয়ে নাও আর সফলও হয়ে যাও। আঁখি কোনো কথা বলল না। ব্যোমকেশের দিকে তাকিয়ে আঁখি বলল, আপনি যে আমার ভাইয়ের ছেলের কোনো বন্ধু নন সেটা আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের জল আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম। এখন আমি নিশ্চিত যে আপনি আর কেউ নন, আপনি পুলিশের লোকও নন, কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা কোনো গোয়েন্দা। আঁখির কথা শুনে ব্যোমকেশ হাসল। ও এবার তাকালো রাজু আর সফিকের দিকে। রাজু সফিকের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, তোমাদের দুই ভাইয়ের জুটিটা অনেক সুন্দর, কিন্তু খুনের মতো জঘন্য কাজ করে দিলে দুজনে মিলে। তাও এত কাঁচা কাজ কি করে করতে পারলে? হ্যাঁ, খুন যখন করলেই তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই ব্যোমকেশের কথা শুনে একজন আর একজনের দিকে তাকাতে লাগলো, আর একই সাথে দুই ভাই বলে উঠল, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদের ঘড়ি আছে, দেখুন। ব্যোমকেশ এবার পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো ঘড়িটা চিনতে পারো কিনা। ঘড়িটা দেখার সাথে সাথেই দুই ভাই চমকে উঠল। একজন আর একজনের শার্টের কলার ধরে বলতে শুরু করলো, সফিক, আমি তোকে বলেছিলাম সবকিছু দেখে নে, কিন্তু তুই তোর ঘড়ি রেখে চলে আসলি। এইদিকে সফিক তার ভাইকে চমকে দিয়ে বলল, এটা আমার ঘড়ি না, এটা তো তোর ঘড়ি। তুই আমার ঘাড়ে দোষ চাপাবি না কিন্তু। তুই কাকুতো বোনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলি, টাকাটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচাতে এইসব প্ল্যান করতে হতো না।
দুজনের কথা কাটাকাটি দেখে ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলল, কাকু দেখলেন তো, আপনি এতদিন কাদের পুষে আসছেন, এরাই আপনাকে এত বড় ধোঁকা দিচ্ছেন দিনের পর দিন ধরে। সবটা দেখে আর সবকিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বললেন, তুমি কে তা আমি জানি না, কিন্তু তুমি তো সবাইকেই একসাথে খুবই প্রমাণিত করে দিচ্ছ। এরা সবাই একসাথে কিভাবে আমার মেয়ে জামাইকে মারবে? খুব ভালো কথা বলেছেন কাকু, মানতেই হবে এই বয়সেও আপনার মাথা অনেক পরিষ্কার। কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতেও পারবেন না, সেটা কি করে হয় বলুন তো? আমজাদ খানের মুখ শুকিয়ে যায়। তিনি শুকনো মুখে বলেন, এখন কি তুমি আমায় খুনি মনে করছো? আমি একবারও সেই কথা বলিনি কাকু। যখন আপনার মেয়ে জামাইয়ের বাবা আপনার মেয়ের মাথা খেয়ে বললেন আপনার মেয়েকে ঘরে তুলবেন না, আপনার জামাই আপনাদের সাথে থাকবে, মানে ঘর জামাই, তখন আপনি আপনার জামাইয়ের বাবার মতলব বুঝতে পারেন। আপনি মারা যাবার পর আপনার সব সম্পত্তি আপনার মেয়ে জামাই পাবে, আর সেটা আপনি চান না। ব্যোমকেশ আখির কাছে গিয়ে বলল, আমি কোনো গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষণ করাটাই আমার নেশা ও পেশা। তাই আপনাদের কারোর পার পাওয়ার কোনো সুযোগই আর নেই। আপনাদের সবার মতে আমজাদ খানের মেয়ের প্রতি একটা ক্ষোভ ছিল, সেই কারণেই আমজাদ খানের মেয়েকে খুন হতে হয়। আপনাদের কারোর মধ্যে ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সেই আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেই খুন করুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি আপনাদের বলেছিলাম আমার ঘরের বিছানার পাশে একটা বাক্স রাখা আছে, আর সেখানে লেখা আছে খুনির নাম আর খুনের কারণ। আর সেটা ছিল আমার সব থেকে বড় টোপ। সেই বাক্সে কি আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরেই সবাই সবার দিকে আবার তাকাতে শুরু করলো। ব্যোমকেশ সবার এই অবস্থা দেখে হা হা করে হাসতে শুরু করলো। ব্যোমকেশ আবার কথা বলতে যাবে, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। কার ফোন সেটা না দেখেই ব্যোমকেশ রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কাজের সময় আমি ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সলভ হয়ে গিয়েছে, খুনি 2 ঘন্টার ভিতরে পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। আর কালকেই আমার আর অজিতের মিশর যাত্রার ব্যবস্থা সব করে রাখবেন। আর কায়রো শহরের বেস্ট হোটেলে 2 বিছানার একটা ঘর বুক করলেই চলবে। কথা শেষ করেই টেলিফোনটা কেটে দেয় ব্যোমকেশ। ইন্সপেক্টর জামাল আহমেদ ব্যোমকেশের এরকম কথা শুনে অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে ব্যোমকেশকে সুদূর মিশরে যেতে হবে। ইন্সপেক্টর জামাল আহমেদ এখন ভাবছেন ব্যোমকেশ আর আমার সাথে আর একজন পুলিশ ইন্সপেক্টরকে পাঠাবেন। আমাকে আর ব্যোমকেশকে একা মিশরে তিনি যেতে দেবেন না। ইন্সপেক্টর জামাল আহমেদ মাথার উপর আর চাপ না দিয়ে সব কিছু শুরু করে দিলেন। এদিকে ব্যোমকেশ দাঁড়িয়ে আছে, খুব মনোযোগ দিয়ে সে সবাইকে দেখছে। ব্যোমকেশ আমজাদ খানের স্ত্রী রহিমা খাতুনের কাছে এসে বলল, আচ্ছা, আপনি আমাকে বলুন তো আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম শেফালি। শেফালি আপনার মেয়ে নাকি আমজাদ খানের মেয়ে? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আহা, চড়ছেন কেন? আমার মাথা ঠিকই আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। রহিমা খাতুন কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ বলল, আপনি সবাইকে বলুন শেফালি আমজাদ খানের মেয়ে নয়, শেফালি আপনার বন্ধুর মেয়ে। এই কথাটা সবাইকে খুলে বলুন। শেফালি যখন এই কথাটা জানতে পারে তখন এই সত্যটা সবাইকেই জানাতে চায়, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি শেফালিকে অনেক রকমভাবে বোঝাতে থাকেন, তবুও শেফালি এই চরম সত্যের কথা তার স্বামীকে বলে দেয়, আর শেফালির স্বামী তার বাবাকে জানায়। শেফালির স্বামীর বাবা আপনার মেয়ের মাথা খেয়ে বলেন আপনার মেয়েকে ঘরে তুলবেন না, তার ছেলে আপনার সাথেই থাকবে, মানে ঘর জামাই হয়ে। আর আপনার মধ্যে আগে থেকেই অস্থিরতা ছিল, যার কারণে আপনি মাথা ঠান্ডা করে আপনার বন্ধুর মেয়ে আর জামাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকেন। আর আপনার সেই বন্ধু আপনার সাথে এখনো যোগাযোগ করে যাচ্ছে। আর এই কথাও শেফালি জেনে গিয়েছিল, তাই আপনার বন্ধুর সাথে নতুন করে পরামর্শ করে নতুন একটা প্ল্যান করেন। প্রথমে শেফালি আর তার জামাইয়ের ঘরে এমন একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেন, যার ফলে ওরা একটা ঘোরের মধ্যে থাকতে শুরু করে এবং ওরা বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য ভুলে যায়। ওরা এমন কিছু দেখে তা বাস্তবে দেখা সম্ভব নয়। ওরা কিছু একটা দেখে ভয় পায়, আর সেই ভয় অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায়। ফলাফল,
হার্ট অ্যাটাক। আপনি ভেবেছিলেন আপনি শেফালির মা, তাই আপনাকে কেউই সন্দেহ করবে না, তাই আপনি নিশ্চিন্তে ছিলেন। কিন্তু আমি যে সব কিছু খুব সহজেই ফাঁস করে দিলাম। এখন আমি আপনাকে একটা পথ দেখিয়ে দেব, আর সেটা হলো আপনি নিজে পুলিশের কাছে গিয়ে আপনার নিজের অপরাধ স্বীকার করবেন, আর আপনার বন্ধু এখন কোথায় আছে সেটাও পুলিশের কাছে বলবেন। ব্যোমকেশ আমার দিকে ফিরে আমাকে উদ্দেশ্য করে বলল, চলো অজিত, আমাদের বের হতে হবে। অনেক কাজ বাকি পড়ে আছে, সেটাও তো শেষ করতে হবে নাকি। নমস্কার, চললাম।